আসসালামু আলাইকুম। আমন্ত্রণ চ্যানেল সংবাদের সঙ্গে আছে হৃদয় হোসেন। সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি সুপার ফেস সয়াবিন অয়েল সংবাদ শিরোনাম। জাতির পিতার হত্যাকারীরা গণতন্ত্র চাইতে পারে না বললেন প্রধানমন্ত্রী। বঙ্গবন্ধু ও বঙ্গমাতা সহ 15 আগস্টের শহীদদের স্মরণে রাজধানীতে ছাত্র সমাবেশ। আওয়ামী লীগ অলিখিত বাকশাল কায়েম করেছে বলে বিএনপির অভিযোগ। 45তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আন্দোলনের মাধ্যমে সরকার হটানোর হুঁশিয়ারি। ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে বিমানবন্দর তেজগাঁও অংশ শনিবার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। যানজট নিরসনে সুফল পাওয়ার আশা। পরিবেশের ভারসাম্য রক্ষায় কাজ করে যাওয়ার প্রত্যয় বিশিষ্টজনদের। সুরের ধারার বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন। এবং ইস্পাহানি মির্জাপুর বাংলাবিদের পঞ্চম পর্বে সেরা সামিরা মুকি চৌধুরী, দ্বিতীয় অনুশ্রী বণিক, তৃতীয় মোনামি জামান। বাংলা ভাষাকে বিশ্বব্যাপী আরো ছড়িয়ে দেওয়ার প্রত্যয় আয়োজকদের। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেলের ইউটিউব চ্যানেল এবং চ্যানেলের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। ছাত্রলীগকে 41-এর বাংলাদেশ করার কান্ডারি উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের অগ্রযাত্রা যেন কেউ ব্যাহত করতে না পারে সেজন্য সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন। জাতীয় শোক দিবস উপলক্ষে সোহরাওয়ার্দী উদ্যানে ছাত্রলীগ আয়োজিত ছাত্র সমাবেশে প্রধানমন্ত্রী বলেন, দুর্নীতিবাজ, অস্ত্র চোরা কারবারি, হত্যাকারী ও সামরিক শাসকের মধ্য দিয়ে জন্ম নেওয়া রাজনৈতিক দল কখনোই গণতন্ত্র চায় না। নীলাদ্রি শেখরের রিপোর্ট। কখনো ঝড় বৃষ্টি, আবার কখনো প্রখর রোদ, সবকিছু উপেক্ষা করেই সারা দেশ থেকে আসা ছাত্রলীগের নেতাকর্মীর সমর্থকরা সমবেত হয়েছিল ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে। মুহুর্মুহু স্লোগান আর ছাত্রলীগের জয়ধ্বনিতে উদ্যান যেন পরিণত হয়েছিল জনসমুদ্রে। জাতীয় শোক দিবস উপলক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব সহ 15ই আগস্টের শহীদদের স্মরণে ছাত্রলীগের ছাত্র সমাবেশে যোগ দেন আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সমাবেশস্থলে পৌঁছানোর সঙ্গে সঙ্গে ছাত্রলীগের নেতাকর্মীরা প্রধানমন্ত্রীকে বরণ করে নেন। পরে সংগঠনের প্রকাশনা মাতৃভূমির মোড়ক উন্মোচন করেন প্রধানমন্ত্রী। দেশের সকল আন্দোলন সংগ্রাম ও সংকটে ছাত্রলীগের অগ্রণী ভূমিকার কথা স্মরণ করে দেশের রাজনীতি, নির্বাচন নিয়ে বিভিন্ন ব্যক্তি, গোষ্ঠী ও দেশের তৎপরতার প্রসঙ্গ উল্লেখ করেন সরকার প্রধান। ওরা তো ভোট করতে আসে না, ভোট চায় না, ভোট পায় না, ভোট পাবে না। ওরা তো লুটেরা, জঙ্গিবাদ, সন্ত্রাস, মানুষের শান্তি কেড়ে নেয়। কাজে এই লুটেরা, সন্ত্রাসী, জঙ্গিতে বিশ্বাসী, এরা কোনো মানুষের কল্যাণ করতে পারে না। এতিমের অর্থ আত্মসাৎকারী, 10 লাখ অস্ত্র চোরাকারবারী, প্রতিটি ক্ষেত্রে বাংলাদেশকে তারা হেয় প্রতিপন্ন করেছে। তাদের ইলেকশন তাদের কথা না, তারা জনগণের ভোটের অধিকার নিয়ে আবার ছিনিমিনি খেলতে চায়, কারণ তাদের জন্মই হয়েছে অবৈধ ক্ষমতা দখলকারীর হাতে। তারা গণতন্ত্র বিশ্বাস করে না, কারণ তারা নাকি এখন গণতন্ত্র উদ্ধার করবে। যাদের জন্ম মিলিটারি ডিক্টেটরের হাতে, মার্শালের মধ্য দিয়ে যে ক্ষমতা দখল করেছে, তারা এদেশের কোনোদিন কল্যাণ চেতে পারে না, তারা চায় না, তারা এটাকে ধ্বংস করতে চায়। উন্নয়ন ও গণতান্ত্রিক ধারাবাহিকতা অব্যাহত রাখার দৃঢ় প্রত্যয় জানান শেখ হাসিনা। সতর্ক থাকতে বলেন ছাত্রলীগকে। উদয়ের পথে শুনি তার বাণী, ভয় নাই ওরে ভয় নাই, নিঃশেষে প্রাণ যে করবে দান, ক্ষয় নাই তার ক্ষয় নাই। আমি সেই আদর্শ নিয়েই পথ চলি, আমার কোনো ভয় নেই। আমার ছাত্রলীগের ছেলেমেয়েরা 41-এর স্মার্ট বাংলাদেশের কান্ডারি হবে। আমার এই ছাত্রলীগের ছেলেমেয়েরা তাই হবে, সেটাই আমি তোমাদের কাছে চাই। শুধু 41-এ থেমে থাকবে না বাংলাদেশ। 2100 সালের ডেল্টা প্ল্যান আমি করে দিয়েছি। কাজে এই বাংলাদেশের অগ্রযাত্রা আর কেউ বাধা দিতে পারবে না। অতন্ত্র প্রহরী মতো ছাত্রলীগকে সবসময় সজাগ থাকতে হবে। সব থেকে বড় কথা, শিক্ষা গ্রহণ করতে হবে। শিক্ষা, শান্তি, প্রগতি ছাত্রলীগের মূল নীতি। এই নীতি মেনে ছাত্রলীগকে চলতে হবে।
পেনশন স্কিম নিয়ে অপপ্রচার চলছে উল্লেখ করে প্রধানমন্ত্রী আশ্বস্ত করেন, সরকারি কোষাগারে এর অর্থ জমা থাকবে, তা কখনোই খোয়া যাবে না। শিক্ষা, শান্তি, প্রগতির পতাকাবাহী সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ তাদের এই সারা দেশব্যাপী ছাত্রদের সমাগমের মধ্যে দিয়ে বিরোধী রাজনৈতিক শক্তিকে এই বার্তা দিতে চায়, আগামী নির্বাচন পর্যন্ত মাঠ দখলে রাখতে চায় তারা। লীলাদ্রি শেখর, চ্যানেল আই, ঢাকা। বিএনপি নেতারা বলেছেন তাদের মূল লক্ষ্য সরকার হটানোর এক দফার আন্দোলন। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবর জিয়ারত করে রাজধানীতে শোভাযাত্রা করেছে দলটি। সেখানে দলের নেতারা বলেছেন শান্তিপূর্ণ এই আন্দোলনে সরকারকে বিদায় নিতে হবে। রাহুল রায়ের রিপোর্ট। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রতিবারের মতো এবারও কয়েকদিনের কর্মসূচি পালন করছে বিএনপি। ৪৫ বছরে পা রাখার দিনে রাজধানীতে বর্ণাঢ্য র্যালি করেছে দলটি। নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে মতিঝিল হয়ে ইত্তেফাক মোড় পর্যন্ত শোভাযাত্রায় অংশ নেয় বিএনপির নেতাকর্মীরা। র্যালির আগে বক্তব্যে সরকারের কর্মকাণ্ডের সমালোচনা করেন বিএনপি নেতারা। যেসব শ্রমিক, যেসব কৃষক, যেসব সাধারণ মানুষের কঠোর পরিশ্রমে বাংলাদেশ গড়ে উঠেছে, তাদেরকে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির ফলে আজ নিঃস্ব করে ফেলা হয়েছে। আজকের গণতন্ত্রের লড়াইয়ে অন্তরায় কারা কারা? এক নম্বর অন্তরায় হচ্ছে আওয়ামী লীগের দলীয় পুলিশ বাহিনী। আরেকটি অন্তরায় কে? বাংলাদেশ আওয়ামী বিচারক লীগ। দলের নেতারা বলেছেন দাবি আদায়ে শান্তিপূর্ণ আন্দোলন চলবে। আজকে বাংলাদেশে তারা একটি অলিখিত বাদশাহ কায়েম করে মানুষের উপরে মামলা, হামলা, জেল, জুলুম, অত্যাচার, নির্যাতন, গুম, খুন দিয়ে তাদের ক্ষমতাকে তারা দীর্ঘস্থায়ী করতে চায়, কিন্তু বাংলাদেশের মানুষ সেটা হতে দেবে না। প্রতিষ্ঠাবার্ষিকীর দিন সকালে দলের প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবর জিয়ারত করেন বিএনপি নেতারা। রাহুল রায়, চ্যানেল আই, ঢাকা। ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের বিমানবন্দর থেকে তেজগাঁও পর্যন্ত অংশ শনিবার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উদ্বোধনের একদিন পর যান চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে এক্সপ্রেসওয়েতে। উদ্বোধনের আগে বিমানবন্দর থেকে তেজগাঁও পর্যন্ত অংশের অবস্থা সোহেল রানার ভিডিও চিত্রে জানাচ্ছেন লাইলা নওশীন। যানজটে নাকাল রাজধানীবাসীর জন্য স্বস্তির প্রকল্প ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে। যে পথে চলাচলের গতি ঘন্টায় 10 কিলোমিটারের কম, সেখানে এলিভেটেড এক্সপ্রেসওয়েতে 60 কিলোমিটার গতিতে চলবে যানবাহন। বিমানবন্দর থেকে ফার্মগেট পর্যন্ত 11 কিলোমিটার পাড়ি দিতে সময় লাগবে মাত্র 10 থেকে 12 মিনিট। এই প্রকল্পের একাংশের উদ্বোধনকে ঘিরে বর্ণিল সাজে সেজেছে বিমানবন্দর থেকে ফার্মগেট পর্যন্ত পুরো পথ। শনিবার প্রধানমন্ত্রীর উদ্বোধনের পর রোববার যান চলাচলের জন্য খুলে দেওয়া হবে দেশের প্রথমেই এলিভেটেড এক্সপ্রেসওয়ে। ব্যক্তিগত গাড়ি কিংবা মিনি বাস এক্সপ্রেসওয়েটি ব্যবহার করলে বনানী, মহাখালী, জাহাঙ্গীর গেট, বিজয় সরণির ভয়াবহ যানজট থেকে এ পথের যাত্রীদের মুক্তি মিলবে। প্রথম পর্যায় হিসেবে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের সামনে থেকে ফার্মগেট পর্যন্ত এই পথের দূরত্ব 11.5 কিলোমিটার। র্যাম্প সহ এ পথের মোট দৈর্ঘ্য 22.5 কিলোমিটার। 11 কিলোমিটার দৈর্ঘ্যের র্যাম্প রয়েছে 15টি। এর মধ্যে বিমানবন্দরে 2টি, কুড়িলে 3টি, বনানীতে 4টি, মহাখালীতে 3টি, বিজয় সরণিতে 2টি এবং ফার্মগেটে 1টি। এর মধ্যে 13টি র্যাম্প প্রাথমিকভাবে যান চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে। প্রকল্পটির নির্মাণ কাজ শুরু হয়েছিল 2011 সালের 19 জানুয়ারি। পুরো প্রকল্প বাস্তবায়নে ব্যয় ধরা হয়েছে প্রায় 8,940 কোটি টাকা। মেগা প্রকল্পটি বাস্তবায়ন করছে থাইল্যান্ডের 1টি ও চীনের 2টি ঠিকাদার প্রতিষ্ঠান। এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রতিদিন প্রায় 80,000 যানবাহন চলাচল করতে পারবে। লাইলা নওশীন, চ্যানেল আই, ঢাকা। রবীন্দ্রসঙ্গীত শিক্ষা প্রতিষ্ঠান সুরের ধারার উদ্যোগে বৃক্ষরোপণ উৎসব হয়েছে। রাজধানী মোহাম্মদপুরের সুরের ধারা নিজস্ব ক্যাম্পাসে আয়োজিত উৎসবে প্রধান অতিথি ছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ কন্যা শেখ রেহানা।
সুরের ধারার জমিতে বেশ কয়েকটি গাছ লাগিয়ে উৎসবের উদ্বোধন করেন তিনি। এ সময় পরিবেশের ভারসাম্য রক্ষায় কাজ করে যাওয়ার আহ্বান জানান বিশিষ্টজনেরা। আয়োজনের মিডিয়া পার্টনার ছিল চ্যানেল আই। সাদিম আহমদের রিপোর্ট। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ইচ্ছায় রাজধানীর মোহাম্মদপুরে নিজস্ব ক্যাম্পাস পেয়েছে সুরের ধারা। এবার সেখানেই বৃক্ষরোপণ উৎসবে হাজির তারই ছোট বোন শেখ রেহানা। শিউলি গাছের একটি চারা রোপণ করে উৎসবে সামিল হন জাতির পিতার কনিষ্ঠ কন্যা। পরে আমন্ত্রিত অতিথিদের নিয়ে সোনালু, লালকাঞ্চন সহ বেশ কয়েকটি চারা রোপণ করেন শেখ রেহানা। এর আগে উৎসব শুরু হয় সুরের ধারার শিক্ষার্থীদের বর্ণিল পরিবেশনায়। রবীন্দ্র রচনাবলী থেকে পাঠ করে উৎসবকে আরও আকর্ষণীয় করে তোলেন আসাদুজ্জামান নূর। সুরের ধারার ব্যতিক্রমী এই আয়োজনে উচ্ছ্বাস প্রকাশ করে আমন্ত্রিত অতিথিরা বলেন, ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পৃথিবী গড়তে বৃক্ষরোপণের বিকল্প নেই। সুরের ধারার যে সুন্দর একটি বৃক্ষরোপণ অভিযান যে শুরু করলো, বৃক্ষরোপণ চালু করেছে, আমাদের ঠিক অনুরূপভাবে আমাদের ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে আমরা কিন্তু সেইভাবে আমরা শুরু করেছি। 2 বছরে 2 লক্ষ গাছের টার্গেট আমরা নিয়েছি এই ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে। বৃক্ষরোপণই একটা মাত্র উপায় যার মাধ্যমে আমরা এই জলবায়ু পরিবর্তনকে আমরা একটা সহনীয় পর্যায়ে নিয়ে আসতে পারি এবং তাপমাত্রাকেও আমরা একটা সহনীয় পর্যায়ে নিয়ে আসতে পারি। সবচেয়ে বেশি যেটা কার্বনকে ক্যাপচার করে সেটা হলো বৃক্ষ। 3 মিনিট অক্সিজেন না পেলে মরে যাব, সেটাও বৃক্ষ দেয়। সেই বৃক্ষরোপণ উৎসব, কাজেই অনেক অনেক ধন্যবাদ। সুস্থ সাংস্কৃতিক চর্চার মাধ্যমেই আলোকিত মানুষ গড়া সম্ভব। সকল অপশক্তির বিরুদ্ধে দাঁড়াতে সংস্কৃতি চর্চার বিকল্প নেই বলেও উল্লেখ করেন তারা। বৃক্ষ মানে প্রবল প্রাণ, প্রাণ মানে নির্মলতা, সতেজতা, আনন্দ আর জীবনের জয়গান। আমরা মানুষের জয়গান গাইতে চাই। সাংস্কৃতিক বোধ তৈরির মাধ্যমে আগামী প্রজন্মের ছেলেমেয়েদের মধ্যে জেগে উঠুক আমাদের মনুষ্যত্ববোধ। সুরের ধারা আমাদের পরবর্তী প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার উদ্দেশ্য নিয়ে যে প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠা করেছিলেন, আজকে সেটি স্থায়ী রূপ পেতে যাচ্ছে এবং তাদের একটা স্থায়ী ঠিকানা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা দিয়েছেন। তার জন্য আমি আজকে আমাদের বর্তমান এবং ভবিষ্যৎ প্রজন্মের শিশু কিশোর সকলের পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাতে চাই। As we join this Bhrikharokon Utsav, let us also celebrate the spirit of friendship and cooperation that binds our two countries together. কবিগুরুর জন্ম না হলে বাংলা সাহিত্য তো সমৃদ্ধ হতো কিনা আমি জানি না। জীবনে মরণে সব জায়গায় আমরা কবিগুরুর ছোঁয়া পাই। জাতির পিতা কবির একান্তই ভক্ত ছিলেন। অনুষ্ঠানের শেষ দিকে সুরের ধারার শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের সাথে ফটো সেশনে অংশ নেন শেখ রেহানা ও আমন্ত্রিত অতিথিরা। সাদি মাহমুদ, চ্যানেল আই, ঢাকা। ইস্পাহানি মির্জাপুর বাংলাবিদ 2023-এর সেরা বাংলাবিদ হয়েছেন সিলেটের সামিয়া মুকিত চৌধুরী। দ্বিতীয় স্থান অধিকার করেছেন অনুশ্রী বণিক ও তৃতীয় হয়েছেন মনামি জামান। 5ম বর্ষের এই মহোৎসবে আয়োজকরা বলেন, বাংলা ভাষাকে বিশ্বব্যাপী আরও ছড়িয়ে দিতে এই ধারা অব্যাহত থাকবে। মিথিলা নাজরিনের রিপোর্ট। জমকালো আয়োজনে অনুষ্ঠিত হলো বাংলা ভাষা নিয়ে দেশের সবচেয়ে বড় মেধাভিত্তিক টিভি রিয়েলিটি শো ইস্পাহানি মির্জাপুর বাংলাবিদের 5ম পর্বের মহোৎসব। সেইটি জানার জন্য সংশ্লিষ্টদের পাশাপাশি রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এই অনুষ্ঠানে অংশ নেন বিশিষ্টজনেরা। আমাদের সামনে এগিয়ে যাবার পথে যত প্রতিকূলতাই আসুক, যত বাধাই আসুক, সেই পিতা মুজিবের কণ্ঠ মিলিয়েই বলতে চাই, কেউ আমাদের দাবায় রাখতে পারবে না, আমাদের বাংলাবিদেরা আছেন। এমন আয়োজনে সম্পৃক্ত থাকতে পেরে গর্বিত আয়োজকরা। আমি অবাক হয়েছি, বিস্মিত হয়েছি তাদের বাংলার জ্ঞান দেখে। টেলিভিশনের পর্দায় তো বটেই, সামনাসামনিও এখানে যে প্রশ্নগুলো করা হয় বা যে জ্ঞান আমাদের শ্রদ্ধেয় শিক্ষকরা, বিচারক মণ্ডলী দেন, তার বাইরেও এদের বাংলা নিয়ে প্রচুর পড়াশোনা, প্রচুর জানা। সেজন্য এই প্রজন্মকে অনেক অভিনন্দন।
আমি প্রত্যেকটা স্কুলের বিদ্যালয়ের ছাত্র ছাত্রী আমাদের এই জয়যাত্রা আমাদের একার পক্ষে সম্ভব হতো না। আমাদের সব সময়ের সাথী যারা সব সময় আমাদের সঙ্গে ছিলেন, চ্যানেল আই, বাংলা একাডেমি, গ্রে, মিডিয়াকম, বিশ্বরং, পার্সোনা, যারা যেভাবে আমাদেরকে সহযোগিতা করেছে, আমি সকলের কাছে কৃতজ্ঞ। এই অভিযাত্রায় গতবারের তুলনায় এবার আমরা অনেক অংশগ্রহণকারী পেয়েছি। আমরা আশা করছি আগামীতে আরো অনেক পাবো। চূড়ান্ত পর্ব শেষে বর্ণাঢ্য আয়োজনে ঘোষণা করা হয় সেরা বাংলাবিদদের নাম। অনেক অনেক অভিনন্দন সংগ্রাম। পঞ্চম বর্ষের সেরার এই মুকুট যাচ্ছে সামিরা মুজিব চৌধুরীর কাছে। ওনার কাছে শুক্রিয়া যে শেষ পর্যন্ত আমি খেলতে পেরেছি, ভেঙে পড়িনি। অনেক ভালো লাগছে, আসলে বর্ণনা করা যাবে না। আমার অনুপ্রেরণাদাত্রী বেশিরভাগ ক্ষেত্রে আমার মা, উনি আমাকে বলেছিলেন বাংলাবিদে অংশগ্রহণ করার কথা। হয়তো আজ উনি না বললে আমি বাংলাবিদের পঞ্চম বর্ষ ইস্পাহানি মির্জাপুর বাংলাবিদ পঞ্চম বর্ষে বিজয়ী হতে পারতাম না। এ প্রতিযোগিতায় শুদ্ধ বাংলা ভাষার ব্যবহার, বানান চর্চা, শুদ্ধ উচ্চারণ ও ব্যাকরণের সঠিক প্রয়োগের মাধ্যমে ভিন্ন ভিন্ন পর্যায় শেষে চূড়ান্ত প্রতিযোগিতার নির্ধারণ করা হয়। প্রতিযোগিতায় অংশ নেয় মোট 1.5 লাখ প্রতিযোগী। মিথিলা নাজনীন, চ্যানেল আই, ঢাকা। রোহিঙ্গা ইস্যুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভূয়সী প্রশংসা করেছেন যুক্তরাজ্য পার্লামেন্টের পররাষ্ট্র বিষয়ক কমিটির প্রথম নারী সভাপতি এলিসিয়া কেয়ার্ন্স। সে সময় তিনি রোহিঙ্গাদের মিয়ানমারে প্রত্যাবাসনে কাজ করবেন বলেও প্রতিশ্রুতি দেন। লন্ডনের সেন্ট্রাল হল ওয়েস্টমিনিস্টারে বাংলাদেশের তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদের সাথে বৈঠক করেছেন তিনি। যুক্তরাজ্যে বাংলাদেশের হাই কমিশনার সাইদা মোনা তাসনিম এবং প্রেস মিনিস্টার আশিকুর নবী চৌধুরী সে সময় ছিলেন। এদিন তথ্য ও সম্প্রচার মন্ত্রী PSIF সম্মেলনে যোগ দেওয়ার পাশাপাশি যুক্তরাষ্ট্রের কংগ্রেসম্যান জেমস ফ্রেন্স হিলের সাথে দেখা করে রোহিঙ্গাদের প্রত্যাবাসনের জন্য যুক্তরাষ্ট্র সহ আন্তর্জাতিক চাপ বাড়াতে সহায়তার আহ্বান জানান। I'm really grateful to all those countries who are providing support to the Rohingya, but in particular obviously to Bangladesh and Sheikh Hasina, who are obviously hosting so many Rohingya across Bangladesh. বিরতির পর আবার আমন্ত্রণ চ্যানেল সংবাদ। এবার কৃষি সংবাদ। ভোলায় আখের ভালো ফলন হলেও উৎপাদন খরচ বেড়ে যাওয়ায় লাভ নিয়ে চিন্তিত কৃষক। আবহাওয়া অনুকূলে থাকায় পোকামাকড় ও রোগ বালাইয়ের তেমন আক্রমণ না হলেও সার, কীটনাশক সহ বিভিন্ন উপকরণের দাম বেড়ে যাওয়ায় প্রতিনিয়ত কৃষকের লাভের অংশ কমছে। এবার প্রকৃতি সংবাদ। জলবায়ুর বিরূপ প্রভাব মোকাবেলায় দেশজুড়ে সবুজ বেষ্টনী গড়ে তোলার অংশ হিসেবে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হয়েছে। নাসিরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে কার্যক্রম উদ্বোধন করেন সংসদ সদস্য ফরহাদ হোসেন। সুস্থ পরিবেশ করতে এই উদ্যোগের প্রশংসা করেছেন সুধীজনেরা। পপুলার লাইফ ইন্স্যুরেন্স বাণিজ্য সংবাদ। বিশ্ববাজারে আবারও বাড়ল অপরিশোধিত জ্বালানি তেলের দাম। যুক্তরাষ্ট্রে মজুদ বৃদ্ধি এবং ওপেক প্লাস উত্তোলন কমিয়ে আনার কারণে মূলত অপরিশোধিত জ্বালানি তেলের বাজার ঊর্ধ্বমুখী হয়ে উঠেছে। ফিউচার্স এক্সচেঞ্জে অক্টোবরে সরবরাহ চুক্তিতে অপরিশোধিত জ্বালানি তেলের দাম 94 সেন্ট বা 1.1% বেড়েছে। প্রতি ব্যারেলের মূল্য স্থির হয়েছে $86.80। নভেম্বরের সরবরাহ চুক্তিতে বাজার মূল্য দাঁড়িয়েছে $86.16। বাজারে নিয়ে জ্বালানির দাম টানা 6ষ্ঠ দিনের মতো বাড়ল। এবার খেলার খবর।